তৃতীয় নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি দুইটা লোক আবারও আর্থারকে মারতে এখানে এসেছিল, কিন্তু তখন মারি ও মারি টু ওই দুইজনকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর ওইদিকে আর্থারের ভাই মেইনার্ড আর্থারকে কোনোভাবেই মারতে না পেরে একদম অস্থির হয়ে যাচ্ছিল। এইদিকে আর্থার মারির কোলে মাথা রেখে বলে, মানুষেরা খুবই লোভী, অহংকারী, মিথ্যাবাদী আর বিশ্বাসঘাতক হয়ে থাকে, কিন্তু রোবটেরা সেরকম না। রোবটেরা কখনো বিশ্বাসঘাতকতা করে না, সেজন্য আমাকে শুধু তোমার প্রয়োজন। তখন আমরা মারি টু অর্থাৎ ওই আসল রোবটকে নিজেকে চার্জ করতে দেখতে পাই। এইদিকে আর্থার মারিকে একটা ব্যাটারি দিয়ে বলে, এটা তোমার অনেক পছন্দের একটা জিনিস, তাই না? আমি দেখতে চাই তুমি এটা দিয়ে নিজেকে কিভাবে চার্জ করো। মারি ওই ব্যাটারিটা মুখের ভিতরে ঢুকিয়ে নেয়, আর আর্থার এটা বিশ্বাসও করে নেয় যে মারি আসলেই এভাবে নিজেকে চার্জ করে। পরের দৃশ্যে আমরা দেখি আর্থার রয়কে জিজ্ঞাসা করে, আমাদের বাড়ির সিকিউরিটি এত ঢিলা হয়ে গেল কিভাবে? রয় বলে, বাড়ির স্টাফগুলোকে বারবার পরিবর্তন করার কারণে। এমনিতেও আপনাকে ইদানিং অনেকটা দুর্বল বা ক্লান্ত মনে হচ্ছে, তাই আপনার কাজের থেকে একটু বিশ্রাম নিয়ে একটু রিল্যাক্স করা উচিত। আপনার বাবাও এটার জন্য সবসময় সময় বের করতেন। তখন আর্থার মারিকে বলে, তোমার ভিতরে কি কোনো গার্লফ্রেন্ড মোড আছে? মারি মনে মনে বলে, না না, একদমই না। তারপরে আমরা আর্থার আর মারিকে রাস্তায় দেখতে পাই। মারি মনে মনে বলে, তার মানে উনি চাচ্ছেন যে আমি যেন তার সাথে একটু গার্লফ্রেন্ডের মতো রোমান্টিক ব্যবহার করি। মারি একটু রোমান্টিক ভাবে আর্থারকে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আর্থার মনে মনে বলে, এই গার্লফ্রেন্ড মোডটা তো অনেক আগে চলে গিয়েছে। আর্থার মারিকে বলে, তোমার ডেটে আমাকে মাস্টার বলে ডাকতে হবে না, তুমি আমাকে শুধু আর্থার বলে ডাকতে পারো। তখন মারি মনে মনে বলে, যখন আমি ফাইট করতাম তখন আমার টিচার আমাকে বলেছিল, আমি যদি শক্তিশালী হতে চাই তাহলে আমার ওই মানুষদেরকে কপি করতে হবে যারা অলরেডি শক্তিশালী। তাই আমি যদি গার্লফ্রেন্ড মোডটাকে ভালোভাবে পালন করতে চাই তাহলে আমাকে অন্য কাপলদের কপি করতে হবে। মারি সামনে দেখতে পায় একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে, বেবি চলো আমরা কিছু খেয়ে আসি। এটা দেখে মারি ও আর্থারকে বলে, চলো আমরা কিছু খেতে যাই। মারি আর্থারের হাত ধরে যখন একটা ক্যাফের ভিতরে যাচ্ছিল তখন এখানে একটা ছেলে আর একটা মেয়েকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে। তখন মারি ও আর্থারকে একেবারে মারাত্মকভাবে জড়িয়ে ধরে, আর এতটাই মারাত্মকভাবে জড়িয়ে ধরে যে আর্থার আ বলে চিৎকার করে ওঠে। তারপরে মারি অন্য কাপলদেরকে একে অপরকে খাইয়ে দিতে দেখে আর্থারকেও এভাবে আইসক্রিম খাইয়ে দেয়। আর্থার বলে, এটা আমার অনেক ভালো লেগেছে। তখন সে পকেট থেকে একটা ব্যাটারি বের করে আর মারির মুখের ভিতরে দিয়ে বলে, এটা তোমার জন্য। এটা দেখে মারি একদম অবাক হয়ে যায় যে এতগুলো মানুষের সামনে আমার ব্যাটারি খাওয়াই দিল। তারপরে তারা দুইজন একসাথে একটা পার্কে হাঁটাহাঁটি করতে থাকে। আর্থার মারিকে বলে, তুমি কি আমার সাথে নৌকায় ঘুরবে? তখন মারি মনে মনে বলে, আমি তো সাঁতার পারি না, এখন আমি কি করব? এটা ভেবে সে বলে, রোবটদের জন্য পানি অনেকটা ক্ষতিকারক একটা জিনিস। আর্থার বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, পানির কারণে তুমি নষ্ট হয়ে গেলে রয় তোমাকে আবারও পরিবর্তন করে দেবে। আমার মাথায় নৌকায় ঘোরার কথাটা আসলো কিভাবে? তখন মারি দেখতে পায় তাদের সামনে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে একটা গিফট দিচ্ছিল। এটা দেখে মারি ও আর্থারকে একটা সুন্দর পাতা গিফট হিসেবে দেয় আর বলে, আমি জানি এটা অনেক ছোট্ট একটা জিনিস, কিন্তু হয়তো এটা আপনার অন্তরে হালকা একটু প্রশান্তি এনে দেবে। তখন হুট করে মারি মনে মনে বলে, আমি ভুল করে ফেলেছি, উনি এত বড় লোক একজন মানুষ আর আমি ওনাকে শুধুমাত্র একটা পাতা গিফট দিচ্ছি, আমার এটাকে ফেলে দেওয়া উচিত। তখন আর্থার ওই পাতাকে তার হাতে নিয়ে বলে, কোটি কোটি টাকা দিয়েও একটা গিফট কিনলে ওই গিফটটারও কোনো মূল্য থাকে না যদি সেটাকে মন থেকে দেওয়া না হয়। আর এটা যেহেতু তুমি আমাকে দিয়েছো তাই এটা আমার জন্য অনেক স্পেশাল ও অমূল্যবান একটা জিনিস, সেজন্য আমি অনেক খুশি। তারপরে আর্থার মারির হাত ধরে অন্য কাপলদের মতোই ঘোরাঘুরি করতে থাকে। মারি মনে মনে বলে, আমরা অন্য কাপলদের মতো একদমই না, আমরা তো শুধু এখানে নাটক করছি। তবে আমার বিশ্বাস একদিন মাস্টার আর্থার অনেক ভালো একজন গার্লফ্রেন্ড অবশ্যই পাবেন। তারপরে রাতের বেলা আমরা আর্থার ও মারিকে একটা চার্চের সামনে দেখতে পাই। আর্থার লজ্জা পেয়ে মারিকে বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? এটা শুনে মারি একদম অবাক হয়ে যায়। আর্থার যখন মারিকে কিস করার জন্য এগিয়ে যায় তখন চার্চের উপর থেকে কেউ একজন তাদের উপর আক্রমণ করে। মারি আর্থারকে এখানেই থাকতে বলে চার্চের উপরে চলে আসে এবং তার সামনে এই ছেলেটাকে দেখতে পায়। ছেলেটা মারিকে বলে, আমি এই প্রথমবার এত সুন্দর একটা শত্রু পেয়েছি। মারি বলে, এখন তুমি তোমার কর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। ছেলেটা বলে, তার মানে তুমি আর্থারের গার্লফ্রেন্ড, তাই না? মারি বলে, একদমই না, আমি শুধু ওনার একজন মেড।
মারির সামনে গিয়ে ওই ছেলেটার সাথে ফাইট করতে শুরু করে। ছেলেটা বলে তোমরা ওখানে যেভাবে ফ্ল্যাটিং করছিলে এটা দেখে যে কেউই ধোকা খেয়ে যাবে। মারি বলে বিষয়টা একদমই এরকম না, আরে এগুলোর সাথে তোমার কোনো সম্পর্কও নেই। ছেলেটা বলে সম্পর্ক আছে, কারণ আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তুমি এখন আমার ভালোবাসার একটা নমুনা দেখো। এটা বলে সে ধাক্কা মেরে মারিকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর মারি নিচে পড়ে যাওয়ার আগেই আর্থার এসে মারিকে ধরে ফেলে। মারি উঠে বলে আমাকে ক্ষমা করে দিন, ওই ছেলেটা পালিয়ে গিয়েছে। তখন মারি মনে মনে বলে আমি মাস্টারের বডিগার্ড হিসেবে আর গার্লফ্রেন্ড হিসেবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গিয়েছি, উনার ছুটির দিনটাও নষ্ট হয়ে গিয়েছে। আর্থার মারিকে এভাবে কিস করে বলে সমস্যা নেই, এর পরের বার আমরা গার্লফ্রেন্ড মোডে অবশ্যই কিস করব। এভাবে কিস করার কারণে মারি লজ্জা পেয়ে বলে আমাকে ক্ষমা করে দিন, বারবার এত বেশি গার্লফ্রেন্ড মোড ইউজ করলে আমি নষ্ট হয়ে যাব। এটা শুনে আর্থার কান্না করতে শুরু করে। পরের দিন আমরা মারিকে স্কুলে দেখতে পাই। মারি বসে বসে ভাবছিল গতকালকে যেই ছেলেটা আমার উপর আক্রমণ করেছিল সে যদি আবারও আমার সামনে আসে তাহলে আমি তাকে একদমই ছাড়বো না। তখন টিচার ক্লাসে তাদেরকে নোয়া নামের নতুন একজন ছাত্রর সাথে পরিচয় করিয়ে দেয়। মারি দেখতে পায় এটা তো ওই ছেলেটাই যার সাথে সে গতকাল রাতে ফাইট করেছিল। তখন আমরা স্কুলের বাহিরে একটা গাড়ি দেখতে পাই। গাড়ির ভিতরে বসে আর্থারের ভাই মেইনার্ড নোয়াকে উদ্দেশ্য করে বলে তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তখন আমরা দেখি ক্লাসে এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে ক্লাসের সব মেয়েরা একদম তার উপর পাগল হয়ে যাচ্ছিল। সেই সময় মারি মনে মনে বলে আমার মাস্টার আর্থারকে এটা বলতে হবে যে ওই হত্যাকারী এখন আমার ক্লাসে রয়েছে। মারি ক্লাস থেকে বের হয়ে যখন আর্থারকে এটা বলার জন্য যাচ্ছিল তখনই তার সাথে ওই ছেলেটার দেখা হয়ে যায়। তারা দুইজন এখানে ফাইট করতে শুরু করে। নোয়া মারির মুখ এভাবে ধরে বলে আমি এই চেহারাটাকে অনেক কষ্ট পেতে দেখতে চাই, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। মারি বলে আমি তো তোমার বিষয়ে জানি, তাহলে তুমি এখানে কেন এসেছো, তুমি কি চালাকি করছো? নোয়া বলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি আর আমি আশাবাদী যে এই গিফট তোমার অনেক পছন্দ হবে। এটা বলে সে মারিকে এই কাগজে তার অতীতের কিছু ফাইট করার ছবি দেখায়। মারি মনে মনে বলে এটা তো আমার ওই অতীত যেটাকে রয় পুরোপুরি শেষ করতে চেয়েছিল। নোয়া বলে তুমি কি এখনো নিজেকে একজন রোবট বলবে? এই বিষয়টা মানতেই হবে, তুমি আর্থারকে অনেক সুন্দর একটা কাহিনী শুনিয়েছ। মারি বলে তুমি আমার কাছে কি চাচ্ছ? তখন সেখানে আর্থার এসে নোয়াকে বলে তুমি আমার মেয়েদের সাথে কি কথা বলছো? নোয়া বলে তেমন কিছু না, আমরা শুধু কিছু ছবি দেখছিলাম। মারি মনে মনে বলে যদি আর্থার এই ছবিগুলো দেখে ফেলে তাহলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। এটা ভেবে সে আর্থারকে বলে হ্যাঁ ছবিগুলো আসলেই অনেক সুন্দর। তখন নোয়া মারির কাঁধে হাত রেখে বলে মারি তোমার থেকেও আমাকে বেশি পছন্দ করে। আর্থার রাগান্বিত হয়ে বলে ওই তোর নোংরা হাত মারির কাঁধ থেকে সরিয়ে ফেল, দেখতে পাচ্ছিস না ও কষ্ট পাচ্ছে। নোয়া বলে আমি কি সত্যিই চলে যাব? এখন মারি বাধ্য হয়ে বলে আমি এই ভালো মানুষটার সাথে বন্ধুত্ব করতে চাই, কারণ নোয়া আমাকে অনেক ভালোভাবে বুঝতে পারে। এটা শুনে আর্থারের মাথায় আকাশ ভেঙে পড়ে। নোয়া বলে এখন থেকে মারি শুধুমাত্র আমার। আর্থার রাগান্বিত হয়ে বলে তুই মারির মাথায় এইসব কথা কেন ঢুকিয়েছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোর যদি সত্যি এত সাহস থাকে তাহলে আমার সাথে ফাইট কর। নোয়া বলে ঠিক আছে, যদি আমি জিতে যাই তাহলে মারি আমার হয়ে যাবে। আর্থার বলে আর যদি আমি জিতে যাই তাহলে তুই আমাদের আশেপাশে আর কোনোদিনও আসবি না। তখন সেখানে কিছু স্টুডেন্টরা কয়েকটা মুরগিকে ধরার জন্য দৌড়াচ্ছিল। এই ছাত্রটা আর্থারকে বলে জুওলজিক্যাল ক্লাসের 60টা মুরগি এখান থেকে পালিয়ে গিয়েছে। নোয়া বলে তাহলে আমরা এই মুরগিগুলোকেই ধরার একটা প্রতিযোগিতা করি, যে বেশি ধরতে পারবে সে জিতে যাবে। তারপর তারা মুরগি ধরার কাজে লেগে যায়। আর্থার যখন এখানে একটা মুরগিকে ধরে তখন মেয়েরা এখান থেকে আর্থারকে দেখে তার উপর ক্রাশ খেতে থাকে। তখন আর্থার মুরগিকে হাতে নিয়ে বলে আমি প্রাণীদেরকে অনেক পছন্দ করি, না এরা কথা বলে আর না মানুষদের মতো বিশ্বাসঘাতকতা করে। এটা শুনে মারি মনে মনে বলে এই ছেলেটা মানুষদেরকে এত ঘৃণা কেন করে? মারি বলে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আর্থার বলে না, এই প্রতিযোগিতায় আমার পুরুষত্ব ও মানসম্মান সবকিছুই বাজিতে রয়েছে, এইবার তোমাকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্বটা আমার। এটা বলে সে মুরগি ধরতে চলে যায়। ওইদিকে মারি নোয়াকে দেখতে পায়। সে যখন মুরগিদেরকে ধরার জন্য আসে তখন মুরগিরা সেখান থেকে পালিয়ে যায়। মারি মনে মনে বলে মানুষেরা না বুঝতে পারলেও প্রাণীরা ঠিকই বুঝে গিয়েছে যে এই ছেলেটার মাথা পুরাই খারাপ। তখন নোয়া তার একটা অস্ত্র বের করে এভাবে 3টা মুরগিকে ধরে ফেলে। তখন শুধুমাত্র আর একটা মুরগি ধরা বাকি ছিল। তখন তারা দুইজন ওই একটা মুরগিকে ধরার জন্য একেবারে উঠে পড়ে লাগে।
তখন মারি ভাবতে থাকে আমি যদি আর্থারকে সাহায্য না করি তাহলে সে হেরে যাবে, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি তাকে কিভাবে সাহায্য করব। মারি গাছের উপরে উঠে আর্থারকে বলতে থাকে যে ওই মুরগিটা কোথায় রয়েছে। তখন গাছের ডাল ভেঙে গিয়ে মারি উপর থেকে নিচে সোজা পানিতে পড়ে যায়। মারি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যাচ্ছিল। তখন আর্থার মুরগি ধরা বাদ দিয়ে মারিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে আর মারিকে বাঁচিয়ে পানির উপরে নিয়ে আসে আর বলতে থাকে তুমি উঠে পড়ো, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি এখন আমার প্রয়োজন হয়ে গিয়েছো। তখন মারিও মনে মনে বলে আমি জানি যে মাস্টার আর্থারের এখন আমার প্রয়োজন রয়েছে। তখন মারির চোখ খুলে বলে আমি একদম সুস্থ রয়েছি। এটা দেখে আর্থার অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে সবাই বলাবলি করতে থাকে যে এই প্রতিযোগিতা আর্থার হেরে গিয়েছে। সেই সময় সেখানে নোয়া এসে আর্থারের জ্যাকেট তাকে ফিরিয়ে দিয়ে বলে একদমই না, আমি হেরে গিয়েছি আর আর্থার জিতে গিয়েছে। আর্থার এই মেয়েটাকে বাঁচানোর জন্য পুরো কম্পিটিশনটাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই এখানে কেউই জিতেনি আর কেউই হারেনি। পরের দৃশ্যে আমরা আর্থারকে বাড়িতে দেখতে পাই। সে আজকে পানিতে ঝাঁপিয়ে পড়ার কারণে তার জ্বর এসে গিয়েছিল এবং মারি 2 অর্থাৎ ওই আসল রোবটটা তার সেবা যত্ন করছিল। আর্থারের অসুস্থ হওয়ার এই দৃশ্য দেখিয়ে 3 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 4 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি মারি যখন রয়কে বলে নোয়া নামের ওই ছেলেটা আমার অতীতের সবকিছু জেনে গিয়েছে এবং তার কাছে আমার সমস্ত ডকুমেন্টও রয়েছে, তখন রয় বলে এটা কিভাবে সম্ভব, আমি নিশ্চিত যে আমি তোমার সাথে জড়িত তোমার অতীতের সমস্ত কিছুকে মিটিয়ে দিয়েছিলাম। মারি বলে ওইসব কিছু যাই হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাস্টার আর্থারকে সুস্থ করে তোলা। রয় মারিকে এখানে নিয়ে এসে একটা কিট দেখিয়ে বলে মাস্টার আর্থারের পিতা অর্থাৎ আমাদের বড় মালিক যখন অসুস্থ হতেন তখন উনি এই কিটের ব্যবহার করতেন আর কিভাবে যেন উনি সুস্থ হয়ে যেতেন। ওইদিকে আর্থার অনেক অসুস্থ হওয়া সত্ত্বেও এখানে বসে বসে পড়াশোনা করছিল। মারি যখন বলে আপনি এখন পড়াশোনা করতে পারবেন না, আপনি অনেক অসুস্থ, তখন আর্থার বলতে থাকে আমাকে কাজ করতেই হবে। স্টুডেন্ট কাউন্সিলের অনেকগুলো কাজ এখনো পেন্ডিং এ রয়েছে এবং সামনে স্কুলের ফাউন্ডেশন ডের একটা পার্টি রয়েছে, তাই এখন আমি বিশ্রাম নেওয়ার কথা কোনোভাবেই চিন্তাও করতে পারবো না। আমাকে স্টুডেন্ট কাউন্সিল ও ফাউন্ডেশন ডের পার্টির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে অনেকগুলো মানুষকে রিজেক্ট করার পর আমি এই দায়িত্বটা পেয়েছি, তাই আমি যত অসুস্থই হই না কেন আমাকে আমার কাজ করতেই হবে। তখন মারি বলে এখন ওই কিটের ব্যবহার করার সময় চলে এসেছে। মারি ব্রিফকেসটা খুললে ভিতরে কিছু একটা দেখে অনেক অবাক হয়ে যায়। আর রাতের বেলা মারি খুবই শর্ট একটা ড্রেসে নার্স সেজে আর্থারের সামনে চলে আসে। মারি বলে এই বিষয়টা আমি জানি না, কিন্তু সম্ভবত এই ড্রেসের ভিতর জেটাস কোম্পানির সমস্ত মানুষদের অসুস্থতাকে দূর করার শক্তি রয়েছে, আমার এটাকে একবার ট্রাই করে দেখা উচিত। মারি আর্থারকে বিছানায় ধাক্কা মেরে ফেলে তার উপর এভাবে এসে তাকে ধরে বলে আপনি বিশ্রাম করুন। মারিকে এত কাছে দেখে আর্থার তার চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করে আর মনে মনে ভাবে আমি কি স্বপ্ন দেখছি নাকি, কিন্তু আমার তো এটা স্বপ্ন মনে হচ্ছে না, হয়তো মারি এখন সত্যি সত্যি নার্স মোডে রয়েছে। তখন মারি এভাবে আর্থারের শরীরের টেম্পারেচার চেক করতে থাকে। এটার জন্য আর্থার হুট করে উঠে বলে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এভাবে তো মানুষেরা জ্বর চেক করে তাই না। মারি মনে মনে বলে আমি ভুল করে ফেলেছি, এখন আমি কি করব। তখন সে চাপা মেরে বলে আমার কপালে একটা থার্মাল সেন্সর লাগানো রয়েছে। তখন আর্থার এই কথাটাকেও বিশ্বাস করে নেয়। মারি বলে আপনার তো অনেক জ্বর এসেছে, আপনি আপনার শরীরের কাপড় খুলে ফেলুন, আমি আপনার শরীর মুছে দিচ্ছি। আর্থার মারির সামনেই তার কাপড় খুলে ফেলে। মারি মনে মনে বলে আমি একজন রোবট, আমার কোনোভাবেই অনুভূতি প্রকাশ করা যাবে না। মারি আর্থারের শরীর মুছে দেওয়ার সময় অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল। তখন মারি আর্থারের পিঠে কিছু ক্ষত চিহ্ন দেখতে পায়। আর্থার বলতে থাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি অনেকবারই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি, অনেকবার আমার উপর আক্রমণও হয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করার জন্য আমি আজ পর্যন্ত অনেকবার আহত হয়েছি আর আমার পিঠে সেগুলোরই চিহ্ন রয়েছে। আমি জানি এগুলো আমার শরীর থেকে আর কখনোই মুছে যাবে না। মারি আর্থারকে এভাবে জড়িয়ে ধরে বলে আমি আর কখনোই আপনাকে আঘাত পেতে দিব না, আমি সবসময় আপনাকে রক্ষা করব। আপনি আপনার দুর্বলতাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও আমার কাছ থেকে কোনো কিছুই লুকিয়ে রাখবেন না। তখন আর্থার আরো অবাক হয়ে ভাবতে থাকে আমি কি আসলেই কোনো স্বপ্ন দেখছি নাকি।
অন্যদিকে আমরা এই দুইটা লোককে আর্থারকে মারার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখি। তখন মারি সেখানে এসে এই দুইজনকে পিটিয়ে একদম সোজা করে দেয়। রাতের বেলা যখন আরেকটা লোক আর্থারকে মারার জন্য এই মই দিয়ে উপরে আসার চেষ্টা করছিল, তখন মারি তাকে নিচে ফেলে দেয়। তারপর মারি যখন আর্থারের কাছে আসে, তখন আর্থার মারির হাত ধরে বলতে থাকে, আমার এটা জেনে অনেক ভালো লাগলো যে এই দুনিয়াতে আমি আর একা নই। আমি আজ পর্যন্ত তোমাকে ছাড়া আর কাউকেই আমার দুর্বলতা কোনোদিনই দেখাইনি। আমি মিথ্যা কথা বলা মানুষদেরকে অনেক ঘৃণা করি, কিন্তু তবুও আমি সবসময় অন্য মানুষদের সামনে সাহসী হওয়ার নাটক করে বেড়াই। এগুলো বলে আর্থার ঘুমিয়ে যায়। তখন মারির চোখে পানি চলে আসে। মারি মনে মনে বলতে থাকে, মিথ্যা কথা তো আমি আপনাকে বলেছি। সবসময় আপনার সাথে থাকার এই ইচ্ছাটা আমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে। এই অনুভূতিটাকে আমি কি বলবো। অন্যদিকে আমরা একটি অন্ধকার জায়গায় মেইনার্ড ও নোয়াকে একসাথে দেখতে পাই। নোয়া মেইনার্ডের হাতে আর্থারের ফোনটা দিয়ে দেয়, আর মেইনার্ড ওই ফোনটাকে একেবারে ভেঙে ফেলে। মেইনার্ড নোয়াকে বলে, তুমি আর্থারকে জীবিত ধরে আমার কাছে নিয়ে আসো। আমি আর্থারকে আমার নিজের হাতে মেরে ফেলতে চাই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আর্থারের স্কুলে ফাউন্ডেশন ডের পার্টি হচ্ছিল। সেখানে আর্থার একদম সুস্থভাবেই সমস্ত কিছু করতে পারছিল। মারি মনে মনে বলে, এটা অনেক ভালো হয়েছে যে মাস্টার আর্থার এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। কিছুক্ষণ পর আর্থার মারির কাছে এসে বলে, তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছো? অবশ্য একটা রোবটের কাছ থেকে এটা জিজ্ঞাসা করার কোনো মানেই নেই। এটা বলে সে মারিকে অনেকগুলো ব্যাটারি গিফট করে আর বলে, আমি চাই তুমি নিজেকে চার্জ করে এই পার্টির সবকিছুকে অনেক ভালোভাবে এনজয় করো। তখন সেখানে নোয়া তাদের সামনে এসে অনেক আজব আজব কাজ করতে থাকে। সেই সময় সেখানে এই লোকটা চলে আসলে আর্থার তাকে বলে, আপনার সাথে আবারও দেখা করে আমার অনেক ভালো লাগলো। আর্থার মারিকে বলে, আমি ইনার সাথে কথা বলা শেষ করে একটু পরেই আসছি। তখন মারি সেখানে আশেপাশে আর নোয়াকে দেখতে পায় না। মারির কেমন জানি একটু সন্দেহ হয়, তাই সে রয়কে কল করে বলে, আপনি মাস্টার আর্থারের লোকেশন ট্র্যাক করুন। এইদিকে আর্থার যখন ওই লোকটার সাথে কথা বলছিল, তখন নোয়া সেখানে এসে আর্থারকে একটা ইনজেকশন মেরে অজ্ঞান করে দেয়। তখন ওই লোকটা বলে, আর্থার আমাকে ক্ষমা করে দিও, আমাকে আমার পরিবারের জন্য এটা করতে হচ্ছে। তখন নোয়া বলে, যখন ফ্যামিলি বিপদে পড়ে যায় তখন মানুষ যে কোনো কিছু করতেই রাজি হয়ে যায়। তখন আর্থার তার সঙ্গে থাকা একটা অস্ত্র দিয়ে নোয়ার উপর আক্রমণ করে। নোয়া বলে, তুমি এখনো সজ্ঞানে কিভাবে রয়েছো? নোয়া আর্থারকে আঘাত করে। নোয়া বলে, আমি তোমাকে অজ্ঞান হওয়ার জন্য এমন একটা ঔষধ দিয়েছি যার কারণে তোমার দেখা এবং শোনার শক্তিটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এখন জীবন বাঁচানোর জন্য পা ধরে আমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইতো, কিন্তু তুমি এখনো আমার সাথে লড়াই করার চেষ্টা করছো। নোয়া আর্থারকে আরো একটা ইনজেকশন দিয়ে বলে, এই দ্বিতীয় ইনজেকশনটা দেওয়ার পরে এটাকে সহ্য করাটা তোমার জন্য একেবারে অসম্ভব হয়ে যাবে। তখন আর্থার অনেক বেশি দুর্বল হয়ে যায়। নোয়া বলে, এই দ্বিতীয় ডোজ আমি মারির জন্য রেখেছিলাম, তবে কোনো সমস্যা নেই, তোমাকে খোঁজার জন্য মারি খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে। এইদিকে মারি আর্থারকে খুঁজতে খুঁজতে যখন এই রুমের ভিতরে আসে, তখন নোয়া হুট করে তার উপর আক্রমণ করে দেয়। নোয়া বলে, আমি তোমার গলায় চাকু ধরে আছি, তারপরেও তোমার চেহারায় ভয় ভীতির কোনো চিহ্নই নেই। তুমি তো অনেক অসাধারণ একটা মেয়ে। মারি নোয়ার হাতে লাথি মেরে তার চাকুটা নিচে ফেলে দেয়। মারি বলে, আমি আজ পর্যন্ত ফাইটে তোমার থেকে একবারও জিততে পারিনি, সেজন্য আমি আমাকে আরো ভালোভাবে ট্রেনিং দিয়েছি। নোয়া বলে, তাহলে তো তোমার সাথে ফাইট করতেই হবে। নোয়া ও মারির মাঝে একটা ফাইট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর নোয়া মারির উপর এভাবে এসে তার গলা চিপে ধরে আর বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আর্থারকে ছেড়ে আমার কাছে চলে আসো। মারি বলে, আমি এটা কখনোই করব না। তখন মারি অনুভব করে নোয়ার রাইট হ্যান্ডে লেফট হ্যান্ডের তুলনায় জোর বা শক্তি একটু কম রয়েছে, তাই সে নোয়ার ওই হাতে আঘাত করলে নোয়া দূরে সরে যায়। তখন মারি তার পকেট থেকে আর্থারের দেওয়া একটা ব্যাটারি বের করে উপরে ছুঁড়ে মেরে লাইটটা ভেঙে ফেলে। তখন অন্ধকারের মধ্যে মারি কোথাও চলে যাচ্ছে এটা অনুভব করে নোয়া একটা রশির মাধ্যমে মারিকে ধরে ফেলে, কিন্তু তখন সে দেখতে পায় এটা আসলে মারি নয়, এটা হচ্ছে মারি 2। তখন মারি 2 নোয়াকে মেরে একদম ভর্তা করে দেয়। মারি বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, এখন এরপর থেকে তুমি সবকিছু সামলাও। তখন মারি এই দরজা ভেঙে ভিতরে এসে আর্থারকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।
মারি যখন আর্থারকে নিয়ে বাহিরে আসে তখন সে তার সামনে নোয়াকে একদম জম্বির মতো দেখতে পায়, আর দেখতে পায় নোয়া মারি টুকে মেরে একদম ভেঙে ফেলেছে। নোয়া মারিকে বলতে থাকে, তুমি আর্থারকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি কি জানো যে আর্থার কাকে ভালোবাসে? সত্যি তো এটাই যে আর্থার মারি টুকে ভালোবাসে, তোমাকে নয়। যদি আর্থার জেনে যায় তুমি কোনো রোবট নও বরং একজন মানুষ, তাহলে তুমি ভাবতেও পারবে না যে তোমার সাথে সে কি করতে পারে। তাই তোমার এখনই এই ভালোবাসাটাকে ছেড়ে দেওয়া উচিত। এমনিতেও তুমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে ভালোবাসা পাওনি। সবাই ছোটবেলা থেকেই তোমাকে অনেক আজব মনে করত, সেজন্যই আজ পর্যন্ত কেউই তোমার দিকে মনোযোগও দেয়নি, বরং তোমার দিকে কোনো পরোয়াও করেনি। তুমি তোমার জীবনটা সবসময় একা কাটিয়েছো, আর তোমার ভবিষ্যতেও এটাই করতে হবে। এটা বলে নোয়া অনেক ভয়ানকভাবে হাসতে থাকে। তখন আর্থার সজ্ঞান অবস্থায় মারিকে বলে, তুমি ওর কথাগুলো একদমই শুনো না। নোয়া বলে, 2টা ইঞ্জেকশন দেওয়ার পরেও ও এখনো কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আর্থার নোয়াকে মারার জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মারি মনে মনে বলে, আর্থার এত খারাপ অবস্থায়ও আমাকে নিয়ে এতটা চিন্তা করছে বা এতটা পরোয়া করছে। এটা ভেবে সে আর্থারের সামনে চলে আসে আর মনে মনে বলে, নোয়া ঠিকই বলেছে, আমি সবসময় একটা পুতুলের মতো থাকি, আমার চেহারায় কোনো এক্সপ্রেশনই ফুটে ওঠে না, কিন্তু তবুও আমার মনের ভিতর একটা হৃদয় রয়েছে। সে নোয়াকে মারতে মারতে বলে, যে যা বলে বলুক, কিন্তু আমি সারা জীবন মাস্টার আর্থারের সাথেই থাকতে চাই। মারি নোয়াকে মেরে আর্থারের কাছে এসে দেখে আর্থার এখন পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে গিয়েছে। মারি মনে মনে বলতে থাকে, আর্থার আমাকে সবসময় সঙ্গ দিয়েছে, যিনি সবসময় আমার মনকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন, যিনি আমাকে এরকম একটা অনুভূতি দিয়েছেন যেই অনুভূতিটা আমি এর আগে কখনোই অনুভব করিনি। আমি আর্থারকে অনেক ভালোবাসি। আমি আর্থারকে এতটাই ভালোবাসি যতটা আমি আর কাউকেই ভালোবাসতে পারি না। মারির এই কথাগুলো বলার পর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। নোয়া স্কুলে না আসার কারণে ক্লাসের মেয়েরা তার জন্য অনেক অস্থির হয়ে যাচ্ছিল। এটা শুনে মারি মনে মনে বলে, আমি নোয়াকে যেই লেভেলের আঘাত করেছি এরপরে ও হয়তো সম্ভবত এখন আর জীবিত নেই, ও আর কখনোই এই স্কুলে ফিরে আসবে না। এগুলো ভেবে সে ক্লাসরুম থেকে বাহির হলেই সামনে নোয়াকে দেখতে পায় আর বলে, ও আবার চলে এসেছে। নোয়া মারিকে বলে, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমার অবস্থা দেখো, আমাকে তো হত্যাকারীর কাজ থেকেও কিছুদিনের জন্য ছুটি নিতে হবে। তবে তুমি যেহেতু এখন আর্থারকে ভালোবাসতে শুরু করেছো, তাই তুমি কি রোবট হওয়া নাটকটাকে কন্টিনিউ করতে পারবে? ভালোবাসা আর মিথ্যা এই দুইটাকে একসাথে কন্ট্রোল করতে গেলে তুমি একদিন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, মনে রেখো। তুমি যদি কখনো এই মিথ্যা থেকে বের হতে চাও তাহলে আমার কাছে চলে এসো। তখন সেখানে আর্থার চলে আসে। নোয়া বলে, আমি গতকালকের পার্টিতে পড়ে গিয়েছিলাম, তাই আঘাত পেয়েছি। আমি শুনেছি গতকালকে তোমার উপর কেউ একজন আক্রমণ করেছিল। আমি আশা করছি যে ওই ছেলেটা খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আর্থার বলে, গতকালকে যখন আমার উপর আক্রমণ হয়েছিল তখন আমার মনে হয়েছিল আমি ওখানে তোমার কণ্ঠ শুনেছিলাম। নোয়া বলে, ওটা তোমার ভুল ধারণা ছিল। এটা বলে নোয়া চলে যায়। তখন আর্থার মারিকে বলে, গতকালকে আমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন আমি অনেক সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম। ওই স্বপ্নটা এতই সুন্দর ছিল যে আমার মনে হচ্ছিল যে এটা সত্যি হলে অনেক ভালো হতো। ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস বলে, শেষ পর্যন্ত মারি তার অনুভূতিগুলো প্রকাশ করেই দিয়েছে। এখন হয়তো কোনোদিন আর্থারও তার মনের কথাগুলো অবশ্যই বলে দেবে। ব্যাকগ্রাউন্ডের এই কথার সাথে 4 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়।